নমস্কার। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে জোয়ার ভাটার ফলাফল। আমাদের আগের ভিডিওগুলোতে জোয়ার ভাটা কি, জোয়ার ভাটা কিভাবে সৃষ্টি হয়, মুখ্য জোয়ার, গৌণ জোয়ার, তার সাথে সাথে বান ডাকা বা ভরা কোটাল, মোড়া কোটাল, কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের অষ্টমী তিথি কি, অমাবস্যা, পূর্ণিমা সেই সময় কি জোয়ার হয় এবং চাঁদ এবং পৃথিবীর অবস্থানের ফলে যে অ্যাপোজি পেরিজি অবস্থানের সৃষ্টি হয়, সিজিবি অবস্থান কি, সেই নিয়ে বিস্তারিত ভিডিও আমাদের রয়েছে। তোমরা সেগুলো দেখে না থাকলে দেখে নিতে পারো। আজকে আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে জোয়ার ভাটার ফলাফল। এই যে জোয়ার ভাটা কেন সৃষ্টি হয় সেটা আমরা জেনেছি, এবং এই যে জোয়ার ভাটা তার কি কিছু ফলাফল অর্থাৎ তার কি কিছু সুফল বা কুফল আমরা দেখতে পাই? অবশ্যই দেখতে পাই, যেটা আমাদের জীবনে অর্থাৎ মানুষের জীবনে বিশেষভাবে ভূমিকা পালন করে। তো আমরা প্রথমে আসি যে জোয়ার ভাটার ফলাফলের মধ্যে যে সুবিধাগুলো কি কি, বা জোয়ার ভাটা আমাদের কিভাবে কিভাবে সাহায্য করে থাকে। জোয়ার ভাটা, জোয়ারের ফলে কি হয় না, জল বাড়ে, জলতল বৃদ্ধি পায়। অর্থাৎ জোয়ারের ফলে দেখা যায় যে সমুদ্রের জল বাড়ে, এবং সমুদ্রের জল বাড়া মানে সমুদ্রের জল উপকূলের দিকে বেশি এগিয়ে আসবে বা আছড়ে পড়বে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে সমুদ্রের জল যখন উপকূলের দিকে বেশি আছড়ে পড়ে, সেই উপকূলের কাছে যদি কোনো নদী এসে পড়ে, অর্থাৎ নদী মোহনা অঞ্চলে জোয়ারের সময় যখন সমুদ্রের জল বাড়ে, সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করে মোহনা দিয়ে, আর নদীর মধ্যে প্রবেশ করার ফলে নদীর জলতল বেড়ে যায়। তাহলে সমুদ্রের জল বাড়ে, মোহনা অঞ্চলে মধ্যে দিয়ে সমুদ্রের জল প্রবেশ করে নদীর জলতল বৃদ্ধি করে। তার ফলে দেখা যায় যে বড় জাহাজ যে সমস্ত নদী মোহনা অঞ্চলে বা নদীর মধ্যে বা সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আসতে পারে না, গভীরতা কম বলে। কারণ বড় ভারী মালবাহী জাহাজগুলো অনেক ভারী বড় হয়ে থাকে, সেই জন্যে নিচের দিকে অনেকটা ডুবে থাকে, তো নিচে পলিতে আটকে যায়। তো যখন এই জোয়ার হয়, জোয়ারের জল বাড়ার জন্যে কি হয়ে থাকে, তা জাহাজগুলো খুব সহজেই নদী মোহনা দিয়ে নদীর মধ্যে বা সমুদ্র উপকূলে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো এই হচ্ছে প্রধান একটা সুবিধা জোয়ার ভাটার ফলে। জোয়ার ভাটার অন্য একটা খুব গুরুত্বপূর্ণ যেটা ব্যবহার আমরা লক্ষ্য করছি বর্তমান সময়ে, সেটা হচ্ছে জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন। এই জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন, এটি হলো একটি অচিরাচরিত শক্তি বা অপ্রচলিত শক্তির ব্যবহার। অপ্রচলিত শক্তি বা অচিরাচরিত শক্তি বর্তমান সময়ে আমাদের খুবই প্রয়োজন। তার কারণ হচ্ছে এই চিরাচরিত শক্তির ব্যবহারের যে কুপ্রভাবগুলো, সেই খারাপ বা কুপ্রভাবগুলো থেকে আমাদের মুক্ত রাখে। আর এই জোয়ার ভাটা যেহেতু প্রতিদিন দুবার করে জোয়ার এবং দুবার করে ভাটা হয়, তার ফলে যখন জোয়ার হয় তখন সমুদ্রের জল বাড়ে, ঢেউয়ের সৃষ্টি হয়, বা সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করে। তাহলে মোহনা অঞ্চলে যদি টারবাইন লাগিয়ে রাখা যায়, তাহলে যখন প্রতিদিন দুবার করে যখন জোয়ার হবে, সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করবে, টারবাইন ঘুরবে, বিদ্যুৎ উৎপাদন হবে। একইভাবে ভাটার সময় নদীর থেকে জলগুলো সমুদ্রের দিকে বেরিয়ে আসবে, আবার উল্টো দিকে টারবাইন ঘুরবে, আবার বিদ্যুৎ উৎপাদন হবে। তো জোয়ার ভাটার প্রকট বা প্রভাব যেখানে বেশি, সেখানে খুব সহজেই বিদ্যুৎ উৎপাদন করা যায়। তো জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনের দুর্গা দুয়ানিতে। এই জোয়ার ভাটা থেকে বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা, সেটা করা হয়েছে, এবং সেখানে বিদ্যুৎ উৎপাদনের কাজ খুব দ্রুত হারে চলছে। জোয়ার ভাটার ফলে আরেকটা যেটা দেখতে পাওয়া যায়, দেখা যায় যে শীতকালে শীত প্রধান অঞ্চলে যে সমস্ত উপকূলবর্তী অঞ্চলগুলোতে বা বন্দরগুলোতে বরফ জমে যায়, বিশেষ করে নদী বন্দরগুলোতে বরফ জমে যায়, সেই নদী বন্দরগুলোতে জোয়ারের সময় জোয়ারের লবণাক্ত জল সেই জায়গায় প্রবেশ করে, আর লবণাক্ত জল প্রবেশ করার ফলে সেই লবণাক্ত জল বরফ জমতে দেয় না, যার ফলে বন্দরগুলো সারা বছর বরফ মুক্ত থাকে এবং বাণিজ্য সারা বছর করা যায়।
আরেকটা গুরুত্বপূর্ণ জোয়ার ভাটার ফলাফল হচ্ছে যে জোয়ার ভাটার ফলে, বিশেষ করে জোয়ারের ফলে সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করে। তার ফলে সমুদ্র থেকে অনেক মাছও নদীর মধ্যে প্রবেশ করে। সেই জন্য মৎস্য সংগ্রহে অনেক বেশি বা মৎস্য শিকারে অনেক বেশি সুবিধা হয়ে থাকে। তো এইভাবে আমরা জোয়ার ভাটার বেশ কিছু সুফল দেখতে পেলাম, যেখানে আমরা দেখলাম যে নদীতে জাহাজ চলাচল, সমুদ্রে জাহাজ চলাচলের সুবিধা হচ্ছে, সারা বছর অচিরাচরিত বিদ্যুৎ উৎপাদন করা যাচ্ছে, যেখানে বিদ্যুৎ উৎপাদনের খরচ নামমাত্র, এবং প্রবাহমান সম্পদ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারছি। আবার আমরা দেখলাম যে মাছের আগমন ঘটছে, যেটা মৎস্য শিকারীদের অর্থ উপার্জনে সাহায্য করছে, এবং বন্দরগুলোকে সারা বছর বরফ মুক্ত রেখে সচল রাখছে, যেটা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুবই উপযোগী ভূমিকা পালন করছে। জোয়ার ভাটার বেশ কিছু অসুবিধা আমরা দেখতে পাই। জোয়ার ভাটার প্রধান অসুবিধাগুলোর মধ্যে অন্যতম যে অসুবিধাটা, সেটা হলো বান ডাকা। বান ডাকা, যাকে সাঁড়াশাঁড়ির বানও বলা হয়ে থাকে। সেই বান ডাকা বা সাঁড়াশাঁড়ির বান কি? দেখা যায় যে জোয়ারের সময় সমুদ্রের জল বেড়ে গেলে সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করে। সমুদ্রের জল নদীর মধ্যে যখন প্রবেশ করছে, যে সমস্ত নদী মোহনাগুলো ফ্যানেল আকৃতির হয়, অর্থাৎ অনেক বড় বা চওড়া খাঁড়ি দেখতে পাওয়া যায়। আমরা ছবির সাহায্যে যদি একটু বোঝার চেষ্টা করি, যে আমরা ধরে নিলাম এটা হচ্ছে সমুদ্র, এখানে সমুদ্র রয়েছে, আর সমুদ্রে কোন একটা নদী এসে মিশেছে, এই অংশে একটা নদী এসে সমুদ্রে মিশেছে। এবার এই নদীটা এসে যেখানে সমুদ্রে মিশেছে, এই নদীর জল এখান দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে সমুদ্রে পড়েছে। এবার দেখা যাচ্ছে এই নদী মোহনাটা যদি ক্ষয় হয়ে হয়ে যদি অনেক বেশি চওড়া হয় নদী মোহনা, তাহলে নদী মোহনা যদি চওড়া হয়ে এরকম ভি আকৃতির হয়ে থাকে, খাঁড়ি অনেক বড় হয়, এবং যত ভেতরের দিকে যাচ্ছে নদী মোহনা থেকে যত ভিতরের দিকে যাওয়া যাচ্ছে তত নদী সরু হয়ে যাচ্ছে, তখন কি হয়? যখন এই ভরা কোটালের সৃষ্টি হয়, বিশেষ করে ভরা কোটালের সময়, অমাবস্যার ভরা কোটালের সময় বা পূর্ণিমার ভরা কোটালের সময় দেখা যায় যে সমুদ্রের জল বেড়ে গেলে সমুদ্রের প্রচুর জল নদীর মধ্যে প্রবেশ করে। তাহলে যেহেতু এই মোহনা অঞ্চলটা অনেক বেশি চওড়া, তাহলে অনেক বেশি জল প্রবেশ করে, আর অনেক বেশি জল প্রবেশ করে আস্তে আস্তে যত জলটা কি হচ্ছে মোহনা থেকে উৎসের দিকে যাচ্ছে। তাহলে নর্মাল অবস্থায় বা এমনিতে আমরা দেখি জল কোন দিক থেকে কোন দিকে যায়, উৎস থেকে মোহনা অঞ্চলে, অর্থাৎ উৎস থেকে মোহনা অঞ্চলে যাচ্ছে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে কি, এখানে দেখতে পাওয়া যাচ্ছে ভরা কোটালের সময় সমুদ্রের জল নদীর মধ্যে প্রবেশ করার ফলে নদীর জল কি হয় না উল্টো দিকে প্রবাহিত, অর্থাৎ উজানের দিকে, উৎসের দিকে ছুটতে থাকে। আর এখানেই ইন্টারেস্টিং বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে যে যেহেতু মোহনা অঞ্চলটা চওড়া, মোহনা থেকে যত ভেতরের দিকে যাচ্ছে নদী তত সংকীর্ণ সরু হতে থাকছে, আর এই মোহনা অঞ্চল দিয়ে প্রচুর জল ঢুকে গেছে। যখন সরু অঞ্চলের দিকে যত যাচ্ছে তত কি হচ্ছে না এই এই সমুদ্রের জলটা নদীর মধ্যে প্রবেশ করার ফলে প্রচন্ড বেগে নদীর মধ্যে প্রবাহিত হচ্ছে এবং বড় ঢেউ তৈরি করছে এবং আওয়াজ করে প্রবাহিত হচ্ছে। যেমন আমরা কোনো সরু কিছুর মধ্যে দিয়ে যদি হাওয়া খুব জোরে পাস করাই, আমি এমনি এরকম করে মুখ থেকে হাওয়া বের করলাম, কোনো আওয়াজ পাওয়া গেল না। ঠিক আমরা মুখটা বা জিভটা যদি সরু করে হাওয়াটাকে একইভাবে পাস করাই, তাহলে এই যে সিস হচ্ছে একটা আওয়াজের সৃষ্টি হচ্ছে, এখানেও ঠিক তাই হয়। এখানে অনেকটা জল মোহনা অঞ্চলে ঢুকে গেছে, কিন্তু যখন সরু অঞ্চলের মধ্যে দিয়ে জলটা যায় প্রচন্ড গতিতে, নদীর জল মোহনা অঞ্চল থেকে উৎস বা উজানের দিকে, অর্থাৎ ভাটা থেকে উজানের দিকে, উৎসের দিকে এগোতে থাকে, বড় ঢেউয়ের আকারে এগোতে থাকে। আর এই যে ঢেউয়ের আকারে এগোচ্ছে, ঢেউয়ের জলটা যখন আসে তখন শোঁ শোঁ আওয়াজ করতে করতে আসে, অর্থাৎ আওয়াজটা শোনায় যে যখন দুটো ষাঁড় পরস্পরের মধ্যে যুদ্ধ লাগে তখন তাদের
মানে ভয়ানক নিঃশ্বাসের আওয়াজ পাওয়া যায় শোঁ শোঁ করে। তো ষাঁড়ের যুদ্ধের আওয়াজের সঙ্গে এই জলের প্রবাহের আসার আওয়াজটার তুলনা করে এই অবস্থাটাকে বা এই যে ঢেউয়ের স্রোতটাকে বলা হয়ে থাকে বান ডাকা। এতে আওয়াজ করে আসছে সেই জন্য ডাকা কথাটা ব্যবহার করা হয়েছে, বা এটাকেই বলা হয়ে থাকে সাঁড়াসাঁড়ির বান। এটা কোথায় দেখতে পাওয়া যায় না, মোহনা অঞ্চলের কাছাকাছি অঞ্চলেই দেখতে পাওয়া যায়, খুব বেশি দূর পর্যন্ত দেখতে পাওয়া যায় না। কোন নদীতে দেখতে পাওয়া যায়? আমাদের যে ভাগীরথী হুগলি নদী, সেই ভাগীরথী হুগলি নদীতেই সাঁড়াসাঁড়ির বান দেখতে পাওয়া যায়। বিশেষ করে দেখতে পাওয়া যায় কোন সময়? যে কোনো নদীতেই, যেখানে এই বানটাকে কোথায় কোন সময় দেখতে পাওয়া যায়? বেশিরভাগই দেখতে পাওয়া যায় বর্ষাকালে, কারণ বর্ষার সময় এমনিই নদীর জল বেশি, তার ফলে এবং সমুদ্রের জলও বেড়ে যায়, তার ফলে সমুদ্র থেকে জল ভয়ানক গতিতে এবং অনেকটা উচ্চতা নিয়ে প্রায় 5 থেকে 6 মিটার উঁচু ঢেউ সৃষ্টি করে থাকে এবং এত পরিমাণ জল বেড়ে যায়। তো এর ফলে এই সাঁড়াসাঁড়ির বান বা বান ডাকার ফলে ক্ষয়ক্ষতিও লক্ষ্য করা যায়। জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়, উপকূলবর্তী অঞ্চলগুলোতে জল দুদিকে ছড়িয়ে গিয়ে প্লাবিত করে দেয়, বন্যার পরিস্থিতি তৈরি করে এবং পার্শ্ববর্তী অঞ্চলে জল উঠে যাওয়ার ফলে পাড় ভেঙে যায়। নদীর জল পাড়গুলোতে মাটিগুলোকে ভিজিয়ে দেয়, তার ফলে পাড় ভাঙানো লক্ষ্য করা যায়। তো এই রকম ভাবে প্লাবিত হওয়ার বা বন্যা হওয়ার সম্ভাবনা তৈরি হয় উপকূলের পাড়ের কাছাকাছি অঞ্চলগুলোতে এবং পাড় ভাঙার লক্ষ্য করা যায়, তার ফলে ক্ষয়ক্ষতি লক্ষ্য করা যায় এই বান ডাকা বা সাঁড়াসাঁড়ির বানের ফলে। কোন নদীতে দেখতে পাওয়া যায়? যেটা বললাম ভাগীরথী হুগলি নদীতে দেখতে পাওয়া যায়, তার সাথে সাথে আমাজন নদীতে, টেমস নদীতে এই ধরনের সাঁড়াসাঁড়ির বান লক্ষ্য করা যায়, যেটা হচ্ছে জোয়ার ভাটার একটা কুফল বা কুপ্রভাব, খারাপ প্রভাব আমরা বলতে পারি। জোয়ার ভাটার আরো একটি খারাপ প্রভাব হলো যে জোয়ার ভাটার ফলে দেখা যাচ্ছে যে নদীর লবণতা বেড়ে যায়, অর্থাৎ সমুদ্রের জল মোহনার মধ্যে দিয়ে নদীর মধ্যে প্রবেশ করে, নদীর জলকে লবণাক্ত করে দেয়। নদীর জল এমনিতে স্বাদু জল বা মিষ্টি জল, যেটা তীরবর্তী অঞ্চলে জলসেচের মাধ্যমে বছরে 2 বার 3 বার করে জমিতে চাষ করা যায়, কিন্তু সেই নদীর জল যদি লবণাক্ত হয়ে যায়, সেই লবণাক্ত জল দিয়ে নিশ্চয়ই পার্শ্ববর্তী অঞ্চলে জলসেচ করা যাবে না বা চাষ করা যাবে না, চাষের বা জলসেচের অযোগ্য হয়ে পড়বে। তো এই একটা বড় অসুবিধা লক্ষ্য করা যায় যে জলসেচের ক্ষেত্রে বা ফসল উৎপাদনের ক্ষেত্রে একটা বাধা দান করে থাকে। আবার জোয়ার ভাটার ফলে আরো একটা যেটা অসুবিধা লক্ষ্য করা যায়, যে জোয়ার ভাটা যে মোহনায় বেশি লক্ষ্য করা যায়, নদী মোহনায়, সেখানে পলি জমতে দেয় না, আর পলি সঞ্চিত হতে দেয় না বলে বদ্বীপ গঠনে বাধা দান করে। এবার বদ্বীপ গঠনে বাধা দান করলে অসুবিধাটা কোথায়? অসুবিধা এখানে যে বদ্বীপ যদি গঠিত হতো, তাহলে সেই বদ্বীপ অঞ্চলে পলি মাটি সমৃদ্ধ হতো, আর পলি মাটি সমৃদ্ধ হলে সেখানে চাষবাস করা যেত, মানুষজন বসবাস করত। যেমন আমাদের ভাগীরথী হুগলি নদীর মোহনায় যে গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের সৃষ্টি হয়েছে, অর্থাৎ গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর মোহনা অঞ্চলে পৃথিবীর অন্যতম এবং বৃহত্তম যে গাঙ্গেয় বদ্বীপ, যেখানে আমরা বসবাস করছি, যেটা সুজলা সুফলা শস্য শ্যামলা, অর্থাৎ সব ধরনের ফসল খুব ভালো চাষ করা যায়, সেটা বদ্বীপ অঞ্চলেই হয়েছে। তাহলে বদ্বীপ গঠিত হলে চাষবাসের অনেক সুযোগ হতো, সুবিধা হতো, মানুষজন বসবাস করতে পারতো। তো সেই বদ্বীপ গঠনে বাধা দান করে থাকে জোয়ার ভাটা। আবার জোয়ার ভাটার ফলে দেখতে পাওয়া যায় যে নাব্যতা বা গভীরতা হ্রাস পায়। তার কারণ হচ্ছে যে সমস্ত পলিগুলো নদী বয়ে এনে ওই মোহনার কাছে জমা করেছিল, জোয়ারের টানে সেই সব পলিগুলো মোহনা থেকে আবার নদীর ভিতরের দিকে চলে যায়। বান ডাকার ফলেও ঠিক একই রকম হয়, জলের সাথে সাথে ওই পলিও মোহনার দিকে, মোহনা থেকে নদীর ভিতর অংশে উৎসের দিকে চলে যায়। তার ফলে অনেক ভিতর পর্যন্ত, যতদূর পর্যন্ত জোয়ারের জল প্রবেশ করে ততদূর পর্যন্ত সেই জোয়ারের জল পলিগুলোকে নিয়ে গিয়ে নদীতে পলি সঞ্চয়ের পরিমাণ বাড়িয়ে দেয়, যেটা নদীর নাব্যতা হ্রাস করে, গভীরতা হ্রাস করে। আর গভীরতা হ্রাস মানেই বড় বড় জাহাজ যাতায়াত করতে পারবে না, বড় বড় জাহাজ যাতায়াতের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি করে থাকে। এইভাবে আমরা দেখলাম যে বদ্বীপ গঠনে বাধা দান করা থেকে শুরু করে ক্ষয়ক্ষতি হচ্ছে বান ডাকার ফলে, নদীতে জলের
লবণতা বাড়িয়ে দিচ্ছে, চাষবাসের অযোগ্য হয়ে পড়ছে, নদীর নাব্যতা হ্রাস করছে। তো এইভাবে আমরা মোটামুটি জোয়ার ভাটার কিছু সুবিধা অসুবিধা অর্থাৎ জোয়ার ভাটার যে ফলাফল সেগুলো আলোচনা করতে পারি। এবং এই অংশেই আমরা যেটা আলোচনা করলাম যে বান ডাকা বা সাঁড়াসাঁড়ির বান, এই অংশটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমাদের এই সিরিজে যে ভিডিওগুলো আছে সেগুলো জোয়ার ভাটা সংক্রান্ত, সেই ভিডিওগুলো যদি দেখে না থাকো তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাহলে জোয়ার ভাটা সম্বন্ধীয় যাবতীয় যা প্রশ্ন বা অসুবিধা, সেই অসুবিধাগুলো দূর হবে। আর যদি তোমাদের কোনো এই বিষয়ে কোনো রকম প্রশ্ন থাকে তাহলে তোমরা আমাদের ভিডিওর কমেন্টে জানাতে পারো। অবশ্যই তোমরা তোমাদের উত্তর পেয়ে যাবে। নমস্কার।